নমস্কার। আজকে পাঠ করতে চলেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ফাঁসির আসামি। সঙ্গে থাকুন। এ কাহিনী কাউকে কোনোদিন বলিনি, জানি বললেও কেউ বিশ্বাস করবে না। আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা। যখন হাতে কোনো কাজ থাকে না, বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি। রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে, তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে। অনেক বছর আগের কথা। আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার। ম্যান্ডেলে উত্তর বর্মার প্রধান শহর। ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয়। সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল। সামান্য 10 টাকার জন্য সে তার ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। লোকটার নাম পেমং। বয়স খুব বেশি নয়, বছর 22-23। বাপ ছিল না। দুই ভাই ঠাকুরদার কাছেই মানুষ। পেমং স্কুলের ধার দিয়ে যেত না, কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা, পরের গাছের ফল পাকুড় পাড়া, সিনেমা দেখে দেখে বেড়ানো, এইসব করত। পেমংয়ের ছোট ভাই ঠিক তার বিপরীত। লেখাপড়া তো করতই, অবসর সময়ে ঠাকুরদার চাষবাসে সাহায্য করত। সপ্তাহে সপ্তাহে চাষের তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবে সে কিছু পয়সা করেই জমিয়েও ছিল। একদিন পেমং ভাইকে বলল, 10টা টাকা ধার দিবি, শহরে যাব, রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে, তোকে টাকাটা আমি 1 মাসের মধ্যেই শোধ করে দেব। ভাই দাদাকে খুব ভালোই চেনে। এর আগে কয়েকবার যে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি। আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে? তার 1 পয়সা তো উপার্জন নেই। তাই বলল, আমার কাছে পয়সা নেই, থাকলেও দিতাম না। এই নিয়ে কথা কাটাকাটি, গালাগালি, তারপর মারামারিও শুরু হয়ে গেল। পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল। দুজনেই দুজনকে শাসালো, দেখে নেব। পেমং এর ভাই সব কিছু ভুলে নিজের কাছে মেতে গেল। পেমং ভুলল না, তককে তককে রইল। একদিন ভোরে পেমং এর ভাই হাটে চলেছে, মাথার ঝুড়িতে শাকসবজি ফল পাকুড়। পেমং পিছু নিল। নির্জন রাস্তা, অত ভোরে বিশেষ লোক চলাচল নেই। হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে। মাঝামাঝি রাস্তায় পেমং পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল। এইবার কে তোকে বাঁচাবে? দে, সঙ্গে যা টাকা করি আছে দে। আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়েছিল। সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পেমং কোমর থেকে একটা ছোরা বের করে ভাইয়ের বুকে 2-3 বসিয়ে দিয়েছিল। রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল। ভাইয়ের পকেট থেকে টাকা 7 বের করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল। পুলিশের দারোগা একেবারে সামনে। একটা খুনের তদারকি সেরে পাশের গাঁ থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল। পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল। এই হচ্ছে পুলিশের কাহিনী। তারপর হাজত, হাজত থেকে কোর্ট, কোর্ট থেকে জেল। পেমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল। একটা নাতি তো গেছেই, আর একজনকে যদি বাঁচাতে পারে। বাঘা বাঘা উকিল দিয়েছিল, কিন্তু কিছু হয়নি। জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল, হাইকোর্ট সেই হুকুম বহাল রাখল। পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো, তখন সে বিলাতের রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মুকুব করার আবেদন করেছে। পেমং বরাবর বলে এসেছে যে ভাইকে সে মারেনি। ভাইয়ের সঙ্গে গালিগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে, কিন্তু মেরেছে অন্য লোক। পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে। পেমংকে মারতে কিন্তু
দারোগাও দেখেননি। পেমংকেও মারত সেই লোক, কিন্তু দারোগা এসে পড়ায় সে তা পারেনি, পালিয়ে গেছে। পেমংয়ের এই কাহিনী ধোপে টেকেনি। প্রমাণ হয়েছে এ ছোড়া তার। দারোগা নিজের চোখে দেখেছে পেমং নাকি ভাইয়ের বুকে বারবার 3 বার ছোড়া বিধিয়ে দিয়েছে। দারোগার সঙ্গে পেমংয়ের কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে। আমি যখন পেমংয়ের সেলে যেতাম তখনও তার এক কথা, হুজুর বাঁচান, আমার আমার বিনা দোষে ফাঁসি হবে, মরতে আমার বড় ভয় হুজুর, কিংবা আমার বয়স, আমি আমি বাঁচতে চাই। আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না, কেবল বলতাম, আজ বিকালে ফুঙ্গি মানে বৌদ্ধ পুরোহিত আসবেন, তার কাছে তোমার যা বলবার বলো। ফুঙ্গি এলে পেমং খেপে উঠত। কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না। চিৎকার করে বলতো, আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না, আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব, আমার আত্মা প্রতিশোধ নেবে। পেমংয়ের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো। সত্যিই হয়তো পেমং দোষী নয়, বিচারেও তো কত সময়ে ভুল হয়। কিন্তু ডেপুটি জেলার হিসাবে আমার কিছুই করার নেই। বিলেত থেকে অর্ডার এলো, পেমংয়ের আবেদন মঞ্জুর হয়নি, তার মানে ফাঁসি ছাড়া আর পথ নেই। খবরটা পেমংকে জানিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গড়াত ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের উপর লুটিয়ে পড়ল সে। ভয় পেয়ে গেলাম। অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞান হারা হয়ে যায়, কিংবা রীতিমতো অসুস্থ। ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয়, যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে। তাদের সেলের 4 দেওয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয়, যাতে আসামি দেওয়ালে মাথা ঠুকে না মরতে পারে। রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে, খাওয়া দাওয়াও খুব তৈবত। খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল। চুপচাপ বসে থাকে, দিনরাত ভিড় করে কি বলে। ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ওয়ার্ডারকে বলে, আমি খুন করিনি, তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে, আমি আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। ঠিক মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো। বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায়। অবশেষে সেই দিন এলো। জেলার সাহেব ছুটিতে, কাজের দায়িত্ব আমার উপর। একজন ম্যাজিস্ট্রেট থাকবে, একজন ডাক্তার আর আমি। ভোর 5:10 ফাঁসি। 4:30 থেকেই আমরা তৈরি। আসামিকে স্নান করিয়ে আনা হলো। ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করল। কোনো গোলমাল নয়, চুপচাপ শুনলাম। পেমংও শুনল। গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময়। কিছুতেই যাবে না, পাগলের মতন চিৎকার, তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ, ভয়া মানে ভগবান তোমাদের ক্ষমা করবেন না, নির্বংশ হবে তোমরা, কুষ্ঠরোগে মারা যাবে, এই বলে দিল। টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো। ঠিক সময়ে কাজ শেষ। কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠেই নিষ্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য। একটা মানুষের আকুতি, প্রতিরোধ সব শেষ হয়ে গেল। এর দিন 2 পরেই ব্যাপারটা ঘটল। রাত তখন 12টা হবে। একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি। হঠাৎ দরজায় প্রচণ্ড করাঘাত। জেলের মধ্যে আমাদের সব সময়ে সন্ত্রস্ত হয়ে বাস করতে হয়, অঘটন একটা ঘটলেই হলো। দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার। 2 চোখ বিস্ফারিত, উত্তেজনায় তার প্রশস্ত বুক ওঠানামা করছে। শীতের রাত, কিন্তু সারা মুখ ঘর্মাক্ত। কি হলো? হুজুর, পেমং। কে? পেমং হুজুর, যার ফাঁসি হয়ে গেল। ধমক দিয়ে উঠলাম।
কি নেশা ভাঙ করেছো নাকি? মাঝরাত্রিরে আজে বাজে কথা বলছো? তোমাকে জরিমানা করব। বিশ্বাস করুন হুজুর, আমি একলা নয়, অন্য কয়েদিরাও দেখেছে। বেরিয়ে পড়লাম, দেখে আসি কি রহস্য। গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশের কয়েদিরা সব গড়াত ধরে দাঁড়িয়ে আছে। আমি যেতেই চেঁচামেচি শুরু হলো, হুজুর, পেমং, পেমং। অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম। কোনো এক কয়েদির নাকি প্রথম চোখ পড়ে। চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার, কোথাও একটু অন্ধকার নেই। একটা চাপা গোঙানি কানে যেতেই কয়েদিটা পেমংয়ের সেলের দিকে তাকিয়েই চমকে উঠেছিল। কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে, ঠিক ফাঁসিকাঠ থেকে যেমন ঝোলে। একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে। সকলের চোখের সামনেই ওই এক দৃশ্য। তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির। সেলের সামনে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল। কালো কাপড় ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে। আর সে অপেক্ষা করেনি, প্রাণপণে ছুটে এসে আমার দরজায় ধাক্কা দিয়েছে। সেলের কাছে গিয়ে দাঁড়ালাম। সেল ফাঁকা, কোথাও কিছু নেই। চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিকে ওদিকে ফেললাম, কড়িকাঠেও সম্পূর্ণ স্বাভাবিক। ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম, মরা মানুষ আবার ফিরে আসে নাকি? যত সব বাজে ঝামেলা, যাও শুয়ে পড়ো সব। ওয়ার্ডারকেও কড়া করে বকলাম, ফের এরকম ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে তোমার। কিছুক্ষণ পর ফিরে এসে সবে তন্দ্রা এসেছিল। এমন সময়ই উটকো ঝামেলায় মেজাজটা রুক্ষ হয়ে গেল। জানি না আবার কখন ঘুম আসবে। দ্রুত পায়ে আবার নিজের কোয়ার্টারে ফিরে এলাম। একলাই থাকি, তখনও বিয়ে করিনি। দরজা খুলে ভিতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল। বাইরের ঘরের বাতি জ্বালানোই ছিল। এই ঘর দিয়েই আমাকে শোবার ঘরে যেতে হবে। বাইরের ঘরটা অফিস ঘর। কোণের দিকে একটা টুলের উপর পেমং বসে, বিস্ফারিত দুটি চোখ। মনে হলো চোখের মণি দুটো বুঝি বের হয়ে আসবে। জিভটা ঝুলছে, গলায় লাল দাগ ফাঁসির দড়ির। আমি যে ভীতু এমন অপবাদ শত্রুও দিতে পারে না, কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে। সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে। তালু শুকিয়ে কাঠ। একটু জল পেলে হতো, ঠান্ডা এক গ্লাস জল। কে? ভয়ার্ত গলায় প্রশ্ন করলাম। আমি পেমং হুজুর, বড় কষ্ট পাচ্ছি, বড় যন্ত্রণা, তাই আপনার কাছে এসেছি। খুব সাবধানে দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে এপাশের চেয়ারের উপর বসে পড়লাম। দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না। এ তো চোখের ভুল নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি পেমং আমার সামনে বসে রয়েছে, মাত্র হাত চারেক দূরে। ফাঁসির পরের অবস্থা। মৃদুকণ্ঠে বললাম, আমার কাছে কি দরকার? বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যেই নয়, আমার নিজের কণ্ঠস্বর হলেও। আপনার কাছে ছাড়া আর কাছে আসবো হুজুর? যা কিছু বলার আপনার কাছেই তো বলতে এসেছি। কি বলবার আছে বলো। আমি নির্দোষ হুজুর, এ খুন আমি করিনি। এখন আর এসব কথা বলে লাভ কি? তোমার তো যা হওয়ার হয়ে গেছে। না আছে হুজুর, পরকাল আছে, সেখানে আমি শান্তি পাচ্ছি না। কি উত্তর দেব? চুপ করে রইলাম। পেমংই বলতে লাগলো, সেদিন ভাইকে খুন করতে আমি চাইনি হুজুর। পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম। হঠাৎ পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো। আমি উপরে ছিলাম। আমার কোমর থেকে ছোড়াটা বের করে আমার ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল। আমাকেও হয়তো মারতো, কিন্তু দারোগার সাইকেল আসতে দেখতে পেয়ে আবার ঝোঁকের মধ্যে ঢুকে পড়েছিল। আমি পয়সার জন্য যদি খুন করব হুজুর, তাহলে পুলিশ আমার কাছ থেকে কি কোনো পয়সা
উদ্ধার করতে পেরেছিল? স্বাভাবিক কণ্ঠস্বর নয়, শ্বাসনালীতে চাপ পড়লে যেমন ফ্যাঁস ফেঁসে শব্দ হয়, ঠিক তেমনই আওয়াজ। কথার সঙ্গে সঙ্গে জিভ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের ওপর। ঠিক আছে, আমি আমি তোমার কথা বিশ্বাস করলাম। পেমংয়ের বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল। করলে তো হুজুর, তাতেই আমার শান্তি। দারোগাকে বলেছি, কোর্টে বলেছি, কেউ বিশ্বাস করেনি হুজুর। আপনার উপরওয়ালা জেলারও নয়, তাই আমার এই অবস্থা। আমার মোটে 23 বছর বয়স হুজুর, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। কতক্ষণ এ কাহিনী চলবে জানি না। দূরে জেলের ঘড়িতে ঢং করে 1টা বাজল। বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ আসছে, মশ মশ মশ। এবার পেমং দাঁড়িয়ে উঠল। যাচ্ছি হুজুর, তবে যারা আমার সর্বনাশের জন্য দায়ী, আমি আমি তাদের ছাড়ব না। বুকটা ধূপ ধূপ করে উঠল। তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে? আমার ওপরেও প্রতিশোধ নেবে? বেশ বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে। রুমাল বের করে ঘাম মুছবো, সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি। হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া, বাইরে বরফ পড়লে যেমন হয়। সমস্ত শরীর কেঁপে উঠল। কুণ্ডলি পাকানো ধোঁয়া। ধোঁয়াটা সরে যেতেই দেখলাম পেমং নেই, চেয়ার খালি। সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। বাকি রাতটুকু আর ঘুম হলো না। এপাশ ওপাশ করলাম। চোখ বন্ধ করলেই পেমংয়ের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যা। নিজের মনের ভয়টায় বাইরে এসে তার প্রতিবিম্ব ফেলেছে। পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে, সে ফিরে আসবে কি করে? কয়েদিদের ভীতি আমার মধ্যেও সঞ্চারিত হয়েছিল। বারান্দায় চা নিয়ে বসলাম। খবরের কাগজটা দিয়ে গিয়েছিল। খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বুলিয়েই চমকে উঠলাম। জেলা জজ বেকার নিহত। গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তার কণ্ঠনালী ছিন্ন। আশ্চর্যের বিষয়, বাড়িতে কোনো জিনিসপত্র চুরি যায়নি। পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। মিস্টার বেকারের এজলাসেই পেমংয়ের বিচার হয়েছিল। গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল। ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল। তবে কি পেমংয়ের প্রেতাত্মা সত্যিই এসেছিল আমার কাছে? তা কি সম্ভব? খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম। সব স্বাভাবিক। পেমং যে এসেছিল তার কোনো চিহ্ন কোথাও নেই। কোণের ওই টুলটাতেই তো বসেছিল সে। মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম। লাল রক্তের কয়েকটা ফোঁটা জমে কালো হয়ে গেছে। পেমংয়ের জিভ থেকে এই রক্ত ঝরেছিল। ফাঁসির পর এরকম রক্ত তো বের হয়ই। এতক্ষণ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ফাঁসির আসামি। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।